প্রিয় দর্শক সবাইকে শুভেচ্ছা এবং আমন্ত্রণ জানিয়ে শুরু করছি এসএটিভি প্রতিদিনের শান্তকালীন আয়োজন বেলা শেষে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং থাকবো পুরোটা সময় জুড়েই। আর প্রতিদিনের মতোই আমাদের সাথে আছেন নতুন একজন অতিথি। প্রিয় দর্শক, আজ আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মন্টি সিনহা। চলে যাচ্ছি তার কাছে। কেমন আছেন? খুব ভালো, আর বিশেষ করে ভালো লাগাটা একটু বেশি নিজের পরিবারে আসতে পেরেছি। অবশ্যই, এবং সে কারণে আপনাকে অনেক অনেক আমন্ত্রণ এবং শুভেচ্ছা জানাচ্ছি আমাদের বেলা শেষের আয়োজনে। ধন্যবাদ। আচ্ছা, বেশ কয়েকদিন হয়ে গেল নতুন একটি গান রিলিজ হয়েছে, সব কথা, যেটা টাইটেল, সেটা প্রসঙ্গে একটু জানতে চাই। পরিকল্পনাটা কেমন ছিল, কবে থেকে ছিল? সেটার পরিকল্পনা আসলে 4 বছর আগের। এতদিন ধরে? একদমই। গানটি যখন আমি আমার মিউজিক ক্যারিয়ার শুরু করি, যখন রিয়েলিটি শো থেকে বের হওয়ার পরে, তখন হঠাৎ করে একদিন শান ভাইয়ের কল আসে যে শান ভাই বললো যে মন্টি তুই একটু স্টুডিওতে আয়। তারপর আমি স্টুডিওতে গেলাম, তো বললো তুই আমার জন্য একটা গান করতে পারবি? আমি বললাম ভাই আপনি যদি আসিস দেন অবশ্যই করতে পারবো। তো উনি বললো যে ঠিক আছে, আমি তোর জন্য একটা গান তৈরি করছি। তো সেক্ষেত্রে ওই গানের যে লিরিক লিখেছেন শান ভাইয়ের নিজের বোন তানিয়া সুলতানা আপা, ওনার লিরিকে শান ভাইয়ের টিউন এবং কম্পোজিশনে এই সব কথা গানটি আমি করি, এবং যেটা রিলিজ হলো কদিন আগে। জি, এবং রিলিজের পরে রেসপন্সটা কেমন পেয়েছেন? খুব ভালো, খুব ভালো। বিশেষ করে অডিয়েন্সের যে রেসপন্সটা আমার খুব ভালো লেগেছে, যেটা অডিয়েন্স আমাকে বলে সবসময় যে আপনার এই গানটা, এই ধরনের গান এখন খুব সচরাচর দেখা যায় না বা শোনা যায় না, যেটা আপনি করেছেন, এটার জন্য আপনাকে স্পেশালি অনেক ধন্যবাদ। আচ্ছা, এবং গানটি কোন ধরনের ছিল? আপনি যেরকম গান, সুস্থ ধারার একটু সেমি ক্লাসিক বেসড গান। আচ্ছা, এবং গানটির মিউজিক ভিডিও আমরা পেয়েছি। সেই মিউজিক ভিডিওর কথা একটু জানতে চাচ্ছি। শুটিং কোথায় হয়েছে? এটার শুটিং হয়েছে গাজীপুর। তো আমরা সবাই মিলে গেছিলাম। এটার শুটিং এর একটা পেছনে অনেক মজার কাহিনী আছে, যে এটা এই গানের শুটিং এর দিন দুটো গানের শুটিং ছিল বেসিক্যালি। আপনার দুটো গান ছিল? না, আমার না, আমার মুহিন ভাইয়ের ছিল একটা, আমার একটা ছিল। দুটো গানেরই একসাথে শুট ছিল। তো মানে একসাথেই দুটো গান শুট করেছি এবং ভীষণ ভাবে মজা করেছি, আমরা খুব এনজয় করেছি। কথা বলা যায় না, বলা যায় না, হৃদয়ের চোরাবালি কখনো কখনো মনের গহনে মন কথা কয় না। সব কথা বলা যায় না, বলা যায় না। সেদিন প্রচণ্ড রোদ ছিল, রোদের মধ্যে আমাদের অনেক ফুটেজ দিতে হয়েছে, যেটার জন্য আমাদের একটু কষ্ট হয়েছে, কিন্তু কষ্টটা খুব বেশি একটা মনে হয়নি, কারণ আমরা সবাই মিউজিকের মানুষ একসাথে ছিলাম। তো গল্প আড্ডায় আসলে সময়টা ভালো কেটে গেছে। এবং এখন আসলে গানের মানুষ হয়েও এই যে মিউজিক ভিডিওর প্রতি খেয়াল রাখতে হচ্ছে এবং লুকটার প্রতি খেয়াল রাখতে হচ্ছে, এক্সপ্রেশন দিতে হচ্ছে, সেই দিক থেকে কেমন লাগে আসলে গানের মানুষ হয়ে এগুলো করতে? অবশ্যই, এটা আমি মনে করি এটা গানেরই একটা পার্ট। কারণ একজন এখন যেটা হয়ে গেছে যে গান আসলে শুধু মানে শোনাতে সীমাবদ্ধ না, দেখারও বিষয়টা চলে এসছে। তো সেক্ষেত্রে আমাদের নিজেদেরকে সেভাবে দর্শকের সামনে প্রেজেন্ট করতে হবে, যে আমাদের কতটুকু ভালো লাগছে স্ক্রিনে, নিজে কতটুকু এক্সপ্রেশন দিচ্ছি গানে, গানের এক্সপ্রেশন ঠিকঠাক হচ্ছে কিনা, এগুলো অবশ্যই ম্যাটার করে। আচ্ছা, এবং এই মুহূর্তে গানের আর কি পরিকল্পনা চলছে? সামনে আর কোনো গান পেতে যাচ্ছি আমরা? হ্যাঁ, খুব তাড়াতাড়ি আরেকটি গান আমি রিলিজ করছি। গানের কাজ অলমোস্ট শেষ, প্রায় শেষের পর্যায়ে। তো গানটি রিলিজ করছি। গানটি টাইটেল হচ্ছে মানব কল। গানটি একটু ফোক ফ্লেভারের গান। তো গানটির কথা লিখেছেন রিপন মাহমুদ এবং সুর ও সঙ্গীত আছেন শ্রদ্ধেয় বড় ভাই অয়ন চকলাদার। বাহ, এবং এই গানটি শুটিংও নিশ্চয়ই শেষ করে ফেলেছেন? হ্যাঁ, অলমোস্ট।
কোথায় হয়েছে? এটাও সাভারের দিকে হয়েছে। এবং সবগুলো গানে কি আপনি মডেল হিসেবে থাকছেন নাকি মডেল হিসেবে অন্য কাউকে না, নেওয়া হয়েছে? আসলে এখানে আমি যেটা আমার গানে যেটা বিশেষত্ব আমি মনে করি যেটা যে আমার গানগুলোই ওই রকম যে আসলে খুব বেশি মডেল ডিমান্ড করে না। এখানে গানটা আমি চাচ্ছি যে মানুষের কান পর্যন্ত পৌঁছে দেয়া। সেক্ষেত্রে আমার যে কিছু কিছু গান আছে যেগুলো আমি নিজেই মানে চিত্রায়নে নিজেই অংশগ্রহণ করছি, বাহ। এবং সেক্ষেত্রে দর্শকের মানে রেসপন্সটা আরো বেশি পাওয়া যায় আমার মনে হয়। আচ্ছা, গান নিয়ে গল্প করছি এবং এই গানটির দু লাইন কি আমরা শুনতে পারি এই মুহূর্তে? Sure. এই দুনিয়ার ইঞ্জিনিয়ার গড়ছো দালান বহুতল, বলতে পারো কোন মাটিতে গড়েছে দয়াল মানব কল, কোন মেশিনে কলে পানি করেছে দয়াল রঙিন জল, কোন মেশিনে কলে পানি করেছে দয়াল রঙিন জল, বলতে পারো কোন মাটিতে গড়েছে দয়াল মানব কল, দয়াল বলতে পারো কোন মাটিতে গড়েছে দয়াল মানব কল। বাহ, চমৎকার। আরো অনেক গান শুনবো আর অনেক গল্প করবো, তবে ছোট্ট একটা বিরতির সময় হয়ে গেছে। নিশ্চয়ই। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে ছোট্ট একটা বিরতি, ফিরে আসছে এক্ষুনি আবারও আমাদের আজকের অতিথির কাছে। গান হবে, গল্প হবে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মন্টি সিনহা। চলে যাচ্ছি তার কাছেই। জি, গান শুনছিলাম, চমৎকার একটি গান শুনে আমরা বিরতি থেকে ফিরে এলাম। এই মুহূর্তে গানের আর কি কি পরিকল্পনা চলছে এবং কোনো অ্যালবামের পরিকল্পনা চলছে কিনা? হ্যাঁ, পরিকল্পনা তো অনেক কিছুই আছে। তো গানের পরিকল্পনাটা পুরোটাই নিজের গান নিয়ে। এখন নিজের গান করার পেছনে অনেক শ্রম দিচ্ছি, অনেক প্ল্যানিং করছি নিজের গান নিয়ে। তো অ্যালবামের যেটা বিষয়, আমি তো একটা করে গান রিলিজ করছি, তার সাথে মিউজিক ভিডিও, হ্যাঁ তার সাথে মিউজিক ভিডিওর পরিকল্পনা তো থাকছেই। তো অ্যালবাম আকারে অনেকগুলো গান আমার জমা আছে যেগুলো আমি অ্যালবামে দেওয়ার প্ল্যানিং করছি। তো সেই গানগুলো নিয়ে একটা ছোট্ট অ্যালবাম করারও প্ল্যান আছে। আচ্ছা, গানগুলো লিখেছেন কে? লিখেছেন তো অনেকেই, অনেকভাবে লিখেছেন, এবং সেগুলো রিলিজ করার পরে দর্শকরা জানতে পারবে। আপনার কি গান লেখালেখি করা হয়? আমার গান লেখাটা খুব বেশি হয় না, তবে লিখেছি কয়েকটা, তবে শুটটাই বেশি করা হয়। এবং সেগুলো নিয়েও নিশ্চয়ই কখনো পরিকল্পনা করবেন? হ্যাঁ, একদমই তাই। এবং তার মধ্যে আমার খুব কাছের একজন বন্ধু, তার সুর করা এবং রকিব লিখন ভাইয়ের কথায় আরেকটি গান আমি তার পরপরই রিলিজ করব। বাহ, চমৎকার। আশা থাকছে যে ভবিষ্যতে গানগুলো আমরা কাজগুলো দেখতে পারবো। এই গানের যাত্রা শুরু হয়েছে যদি ইন্ডাস্ট্রিতে যদি সেই হিসাবে বলতে চাই তাহলে রিয়েলিটি শো এর মাধ্যমে বলতে হবে। এবং বাংলাদেশ আইডল আমাদের এসএটিভি আয়োজন করেছিল, সেখানে আপনি সেকেন্ড রানার আপ হয়েছিলেন। সেই যাত্রার একটু সময়কার কথা শুনি। কিভাবে রেজিস্ট্রেশন করলেন, কিভাবে সংযুক্ত হলেন? আসলে বাংলাদেশি আইডল আমার জন্য একটা ড্রিম, বিকজ এটা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম যেটা বাংলাদেশে প্রথমবারের মতো হয়েছে, এবং এসএটিভির মাধ্যমে এটা আসলে বাংলাদেশে আমরা সবাই অংশগ্রহণ করতে পেরেছি বাংলাদেশি আইডলে। তো এটার অভিজ্ঞতা বলতে আমার যেটা রেজিস্ট্রেশন করা থেকে শুরু করে এখান পর্যন্ত আসা, তো আমি প্রথমে একটা পত্রিকায় আমি দেখি যে বাংলাদেশি আইডলের হচ্ছে বাংলাদেশে প্রথমবারের মতো একটা ইন্টারন্যাশনাল রিয়েলিটি শো। তো আমার বিশেষভাবে আমার খুব বেশি আগ্রহ জাগে এটার উপর। তারপর আমি ফ্যামিলিকে জানাই, আমার পরিবারের সাপোর্ট ছিল আমার উপর। তো বললো যে ঠিক আছে, তুমি অংশগ্রহণ করে দেখতে পারো। তারপর আমি সিলেট থেকে রেজিস্ট্রেশন করলাম, যেহেতু দেশের বাড়ি সিলেট, রেজিস্ট্রেশন করলাম, ওখানেই অডিশন দিলাম, প্রাইমারি অডিশন যেটা ওখানেই শুরু হলো, তারপর ঢাকায়, তারপর এই। আচ্ছা, এবং সেই প্রথম যখন ঢাকায় এসে জাজদের সামনে আপনি গান করেছেন, তখন জাজ হিসেবে কাদেরকে পেয়েছিলেন? আমার স্বপ্নের মানুষরাই ছিল জাজ হিসেবে। শ্রদ্ধেয় এন্ড্রু কিশোর স্যার ছিলেন, খালামণি ছিলেন, আয়ুব বাচ্চু স্যার ছিলেন, এবং পাশাপাশি ছিলেন মেহেরিন ম্যাম। তো
সেটা আসলে সেই মানুষদের সামনে আসলে গান করার অভিজ্ঞতা কেমন ছিল? অনেক সহজ নিশ্চয়ই ছিল না। অবশ্যই সহজ ছিল না, কারণ যাদেরকে সবসময় আমরা টিভি পর্দায় দেখেছি, যাদের গান সবসময় শুনে বড় হয়েছি, আমার বাবা মারা শুনতেন, তো ওইসব মানুষের সামনে এসে আসলে গান করা বা ওনার পারফর্ম করা এটা আসলে খুব সহজ ছিল না আমাদের জন্য। তো আমি চেষ্টা করেছি আমি জাজদের সামনে এসে নিজেকে সেইভাবে তুলে ধরার। তো ভয় তো একটু থাকবেই, যেহেতু মানুষ একটু নার্ভাসনেস ছিল, তারপরেও গেয়ে দিয়েছি। আচ্ছা, এবং প্রথম কোন গানটি করেছিলেন মনে আছে এখনো? হ্যাঁ, মনে আছে, আমার খুব ভালোভাবেই মনে আছে, কারণ গানটি আমার করার পর জাজেসদের যে কমেন্টস গুলো ছিল সেগুলো আমার এখনো কানে লেগে আছে। সেই কমেন্টস গুলো মনে রাখার মতো। এই গানটা দু লাইন আমরা শুনে ফেলি। চাঁদের ঈর্ষা হবে তোমায় দেখে, চাঁদের ঈর্ষা হবে তোমায় দেখে, সাগরের জোয়ার যে আজ থমকে যাবে, সাগরের জোয়ার যে আজ থমকে যাবে, ও তনুর বাহার দেখে, ও তনুর বাহার দেখে, চাঁদেরও ঈর্ষা হবে তোমায় দেখে। বাহ, চমৎকার। এবং পরবর্তী গ্রুমিং এবং ট্রেনিং যে সেশনগুলো ছিল সেগুলো কেমন ছিল আসলে? আসলে ট্রেনিংটা বা গ্রুমিংটা অনেক এক্সাইটিং ছিল, কারণ ভারত থেকে আমাদের গ্রুমার স্যার এসেছিলেন ঋতুরাজ সেন। তো ওনাকে পাওয়াটাও আমাদের জন্য অনেক সৌভাগ্যের বিষয়। এই জন্য আমি স্পেশালি থ্যাঙ্কস এসটিভিকে যে ওনাকে নিয়ে আসার জন্য। ওনার থেকে অনেক কিছু শিখতে পেরেছি। আমরা কিভাবে গান গাবো, কিভাবে নিজেকে প্রেজেন্ট করব, কিভাবে আমরা গানের থ্রোয়িং করব, কিভাবে আমরা স্টেজে পারফর্ম করার আগে নার্ভাস হব না, এবং ইয়োগা থেকে শুরু করে আমাদের গানের জন্য যত কিছু করা দরকার প্রয়োজন ছিল সেগুলো উনি করিয়েছেন। আর জীবনের প্রথমবার এরকম আমার গ্রুমিং এর অভিজ্ঞতা, আসলে সেই কারণে আমার এক্সাইটমেন্টটা অনেক বেশি ছিল। এবং যেই অভিজ্ঞতাগুলোই আসলে আপনাকে পরবর্তীতে হেল্প করেছে। আরো একটি রিয়েলিটি শোতে আপনি অংশগ্রহণ করেছেন, দু জায়গাতেই অনেক কিছু আপনি শিখেছেন। যে রিয়েলিটি শো এর কথা বলছি সারেগামাপা কলকাতাতে হয়েছে, সেই অভিজ্ঞতার কথা শুনি যে বাংলাদেশকে আপনি রিপ্রেজেন্ট করছেন আরেকটি দেশে, অনুভূতির জায়গাটা আসলে অন্যরকম। এটা আমার কাছে অনেক বড়, অনেক বেশি চ্যালেঞ্জিং আমার মনে হয়েছে, কারণ একটা রিয়েলিটি শোতে অলরেডি আমি ছিলাম, তো সেক্ষেত্রে বাংলাদেশ থেকে রিপ্রেজেন্ট করা বাংলাদেশকে নিয়ে এটা আমার জন্য অনেক গর্বের বিষয়, পাশাপাশি অনেক চ্যালেঞ্জ। জানি না কতদূর কি করতে পারবো সেই নিয়ে একটা টেনশন সবসময় কাজ করতোই, এবং ফাইনালি সেটা আমি করতে পেরেছি। বাংলাদেশকে অন্য একটি দেশে বাংলাদেশকে নিজের গানের মাধ্যমে তুলে ধরতে পেরেছি, এটা আমার অনেক বড় পাওয়া। আপনারা যে অডিশনের মাধ্যমে গিয়েছিলেন সেই সময়টার কথা একটু জানতে চাচ্ছি। আমার একটা ফ্রেন্ডের মাধ্যমে আমি জানতে পারি যে সারেগামাপা বাংলাদেশে হচ্ছে অডিশন, তো সে বলল যে আমিও যাব অডিশনে। তো আমি বললাম চল, আমি তোদের সাথে ঘুরতেই যাব। তো সেই ঘোরার থ্রোতে আসলে যাওয়া ওখানে, যে দেখে আমার অনেক প্রিয় মানুষজন অডিশন দিচ্ছে, অনেক কাছের মানুষজন, পরিচিত মানুষজন আছে। তো আমি ভাবলাম না, আমারও তাহলে দেওয়া উচিত। তারপরে ওখানেই রেজিস্ট্রেশন করার হয়েছিল, তো আমি রেজিস্ট্রেশন করি এবং অডিশন দিই, সেটা সাকসেসফুলি অনেক হয়। পরবর্তী সময় কলকাতায় গিয়েছেন, তারপরে যখন জাজদের সামনে গেলেন সেই সময়কার অনুভূতি জানতে চাই, এবং জাজ হিসেবে কাদেরকে পেয়েছিলেন? জাজ প্যানেলে ছিলেন শ্রীকান্ত দা, আমার খুব প্রিয় মানুষ, প্রাণের মানুষ, কারণ ওনার গান আমি সবসময় শুনি, ছোটবেলা থেকেই সেই শুনে ওনার গান আমার ভালো লাগে, ওনাকে আমি ফলো করি। তারপর ছিল মোনালি, তারপর শান্তনু দা, এবং গেস্ট জাজ হিসেবে ছিলেন আমাদের সবার প্রিয় কৌশিকী চক্রবর্তী, আমি বলবো ক্লাসিক্যালের সরস্বতী, ওনাকে আমি পেয়েছি, এবং এক্সাইটমেন্টে থাকতাম যে কবে পাবো। তখন ফাইনালি যখন শুটিং হলো সেদিন আসলে ওনাদের দেখে ভালো লাগাটা একটু বেশি ছিল। বাহ, চমৎকার। এবং সেই প্রথম দিনের অভিজ্ঞতাও শুনবো, তবে ছোট্ট একটা বিরতির পরে। প্লিজ। প্রিয় দর্শক, নিয়ে নিচ্ছে আবারও ছোট্ট আরেকটা বিরতি, ফিরে আসছি এক্ষুনি আমাদের আজকের অতিথির কাছে, আমাদের সাথেই থাকবেন। প্রিয় দর্শক, বিরতির পর আবারও ফিরে এলাম বেলা শেষের আজকের এই আয়োজনে। আপনাদের সাথে আছি আমি অর্চি রহমান, এবং আমাদের সাথে আছেন সঙ্গীত শিল্পী মন্টি সিনহা।
চলে যাচ্ছে আবারও তার কাছেই। সেই অভিজ্ঞতার কথা শুনছিলাম, বাংলাদেশের রিয়েলিটি শোতে আপনি অংশগ্রহণ করেছিলেন এবং দেশের বাহিরেও অংশগ্রহণ করেছেন। দু জায়গার যদি ট্রেনিং বা গ্রুমিং সেশনেও আপনি ছিলেন, কেমন লেগেছে আপনার কাছে এবং আপনার কাছে কি মনে হয় যে পার্থক্য কতটুকু আছে বা মিল কতটুকু আছে? অবশ্যই গানের বিষয় তো মিল তো অবশ্যই আছে, কিন্তু ওই যে ওই দেশের এবং এই দেশের ভাষাগত দিক থেকে একটু আলাদা, এবং সেই কারণেই এবং ওদের মিউজিকের ফ্লেভারটা আমাদের মিউজিক, বাংলা যেহেতু বাংলাদেশের যেটা হয় যে ফোকটা আমাদের অনেক রিচ, যেটা ওখানেও ফোকটা খুব বেশি ভালো, এবং ওখানে পাশাপাশি অন্য মিউজিকগুলো অনেক ভালো। তো সেক্ষেত্রে দু জায়গাটা একটু ডিফারেন্ট, কিন্তু আমি খুব এনজয় করেছি দুটোই, কারণ আমার কাছে দুটোই শিক্ষণীয়, আর এই শিক্ষাগুলো আমার সামনে এগিয়ে যাওয়ার পথে। অবশ্যই। এবং এই ক্ষেত্রে বা এই সেক্টরে এবং আপনি যে রিয়েলিটি শোতে অংশগ্রহণ করেছেন, আপনার পরিবারের সাপোর্ট ছিল কতটুকু? অনেক। আমার পরিবার সবসময় আমাকে সাপোর্ট করে যাচ্ছে, এবং সেটা আগে থেকেই ছিল, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। ভীষণ সাপোর্টিভ আমার পরিবার, এবং আমি খুব লাকি এই জন্য। এবং গানের হাতে করে কি করে হয়েছিল আপনার? গানের হাতে করে আমার একদম পরিবারই। আচ্ছা। আমার পরিবারে আমার পিসি গান করেন, তো পিসি গান করেন, পাশাপাশি বাবাও গান করতেন এক সময়। তো সেই ক্ষেত্রে আমি যখন ছোট ছিলাম, একদম ছোট, যখন আমার মাত্র কথা বলা শুরু বা কথা বলা মানে বোঝা শুরু করে যে একটা গান বলে একটা জিনিস আছে, সুর আছে, তো সেই সময় থেকেই আসলে ওনারা যখন গান গাইতো ওনাদের পাশে বসে থাকতাম, ওনাদের কুলে বসে থাকতাম, হারমোনিয়ামের উপর বসে থাকতাম, এরকম একটা ব্যাপার ছিল। তো আমার যে আগ্রহটা দেখে আসলে ছোটবেলা থেকে আমার পরিবার এবং আমার পিসি আমাকে গান শেখানো শুরু করে। বাবা আমাকে খুব ইন্সপায়ার করতেন গান গাওয়ার জন্য, তো সে থেকেই আমার চেষ্টাটাও অনেক ছিল, কারণ আমি গানকে আমি কেন জানি না বাই বোন আমার গানটা আমার ভালোবেসেছেন আসলে, চলে এসেছে আমার মধ্যে। এবং এখন যদি এই প্রশ্নটা করি যে সঙ্গীত শিল্পী যদি না হতেন, অন্য কি হতে চাইতেন বা অন্য কোনো অপশন মাথায় ছিল কিনা কোনো সময়? সেটা নিয়ে কখনো ভাবিনি আসলে। অ্যাকচুয়ালি আমার ছোটবেলা থেকে ধ্যান জ্ঞান সব গান, তো এর বাইরে কিছু ভাবা হয়নি। যদি এর বাইরে কিছু হতেই হতো তাহলে বাবা মার ইচ্ছেতে হয়তো কিছু একটা হতাম। এবং এখন যদি শুধুমাত্র প্র্যাকটিক্যাল দিকটা চিন্তা করে এটা যদি জানতে চাই যে একজন সঙ্গীত শিল্পী কি সারাটা জীবন শুধু সঙ্গীতকে নিয়ে বেঁচে থাকতে পারবে, জীবিকা নির্বাহ করতে পারবে, প্রফেশনালিজমের জায়গাটা থেকে যদি জানতে চাই, সেটা কি তৈরি হয়েছে বাংলাদেশে মনে হয়? বাংলাদেশের তৈরি এখনো প্রপারলি হয়েছে কিনা আমি সঠিকভাবে বলতে পারবো না, তবে যার যার জায়গা থেকে যদি আমরা শ্রম দিই বা পরিশ্রম করি, সেটার পেছনে যদি ভালো কিছু আমরা বের করে নিয়ে আসতে পারি তো সম্ভব, আমি মনে করি সেটা সম্ভব। শুধু এই দেশেই না, কেন আমরা যদি ভালো কিছু করতে পারি আমরা ইন্টারন্যাশনালি অনেক কাজ করতে পারবো, এটা আমার বিশ্বাস। কিন্তু এখন সময়টা অনেক বেশি কম্পিটিশন, এবং প্রতিদিনই নতুন নতুন গান বের হচ্ছে, রিলিজ দিচ্ছে নতুন নতুন ভিডিও, এবং নতুন নতুন সিঙ্গারদেরও আমরা দেখতে পাচ্ছি। সো সময়টাই আসলে অনেকটা কঠিন একটা সময়, এবং আমার মনে হচ্ছে গ্রহণযোগ্যতাটাও অনেক বেশি ম্যাটার করে এখানে। আসলে আমরা গান শুধু বের করে দিলাম বা গান রিলিজ হয়ে গেল, সেটা কিন্তু ফ্যাক্ট নাই। সেটা আমার কতটুকু আমার নিজের লেভেলটাকে আপ করছে বা কতটুকু আমি কম্পিটিট করতে পারবো সেই গান নিয়ে, সেটাও আমার একটা ভাবার বিষয়। এবং শুধু বাংলাদেশ না, আমরা চাইবো যে সারা বিশ্বে যেন আমাদের গানগুলো শোনে মানুষ, সেই রকম করে আসলে আমাদের আগানো উচিত আমার মনে হয়। আমিও সেটাই জানতে চাচ্ছিলাম যে শুধু গানকে নিয়ে প্রফেশনালি কি গানকে নিয়ে কেউ জীবিকা নির্বাহ করতে পারবে আমাদের দেশে? এখন সেরকম সিচুয়েশন কি হয়েছে? আমি যেটা বললাম, যেটা সম্ভব, যদি নিজের একাগ্রতা থাকে, নিজের খুব 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 বেশি শ্রম দিতে হবে তার পেছনে। আর এখন যেটা দেখা যায় যে আসলে সবাই জীবিকা নির্বাহের জন্য অন্য পন্থা বেছে নেয়। সেটা শুধু গান নিয়ে আসলে সবাই করতে চায়, এটা আসলে পারিপার্শ্বিকতা যেটা আমাদের তৈরি হয়েছে না, এটার কারণেই আমার মনে হয় এটা হচ্ছে, যে মানুষ দেখছে যে ওই রকম মানে রিচ করতে পারছে না, বা ও মিউজিক নিয়ে যে আসলে লেগে থাকাটাই আমার মনে হয় সবচেয়ে, গানের পেছনে লেগে থাকা। আমরা ছোটবেলায় একটা মানে কথা শিখেছি বা শুনেছি যে অধ্যবসায়, যেটা মানে ওটা যদি থাকে না নিজের মধ্যে, আমার মনে হয় সবকিছুই সম্ভব। বাহ।
চমৎকার। এবং গানকে নিয়ে নিশ্চয়ই পরিকল্পনা, আপনি যখন বলছিলেন যে আরো অনেক কিছু পরিকল্পনা আছে এবং সারা জীবন আপনি গানকে নিয়েই থাকতে চান, সেক্ষেত্রে একজন সঙ্গীত শিল্পীর স্বপ্নের অনেক বড় একটা জায়গা জুড়ে আছে চলচ্চিত্রের প্লেব্যাকের কথা যদি জানতে চাই, সেক্ষেত্রে আপনার কি ভাবনা? আমার ভাবনা হচ্ছে, আমি নিজেও প্লেব্যাক করেছি, তো বাংলাদেশের প্রেক্ষাপটে আমি বলবো প্লেব্যাকটা মানে এখনো সেরকম জায়গা করে নিতে পারেনি ইন্টারন্যাশনালি। তবে আমি খুব আশাবাদী যে বাংলাদেশের প্লেব্যাক খুব তাড়াতাড়ি মানে আমরা ওয়ার্ল্ড ওয়াইড এটার একটা বিস্তার করতে পারবো। আমরা যারা ইয়াংস্টার আছি, যারা আমরা নিজেরা যদি এটার পেছনে অনেক ইয়ে করি, তো আমি নিজেও অনেকগুলো প্লেব্যাক করেছি, সেগুলো এ পর্যন্ত কতগুলো কাজ করা হয়েছে? এ পর্যন্ত 3-4টা 5টা তো হবেই। আচ্ছা, এবং সামনে এখন কোনো পরিকল্পনা করছেন নতুন কোনো চলচ্চিত্রের কাছে? নতুন চলচ্চিত্রে একটা কাজ এসছে, এখন আমি ওইটা ফাইনাল করিনি, কারণ আমার নিজের ব্যস্ততার কারণে একটু নিজের গান নিয়ে একটু ব্যস্ত আছি। তো ওইটার কাজ শুরু হবে, ফিল্মের কাজ শুরু হওয়ার হয়তো কিছুদিনের আগেই আমরা হয়তো গানটার রেকর্ড করব। বাহ, চমৎকার। এবং অনেকগুলো মাধ্যমে আপনি কাজ করছেন, অনেকভাবেই গানের সাথে জড়িয়ে থাকতে চাচ্ছেন, সেটা বুঝতে পারছি। সেক্ষেত্রে কি কখনো ব্যান্ড নিয়ে পরিকল্পনা করা হয়েছে, বা এরকম কোনো ব্যান্ডের সাথে কখনো ছিলেন? ব্যান্ডের সাথে আমার সখ্যতা ছিল না, যদিও ব্যান্ডের সাথে আমি সেরকম করে ইয়ে করিনি, কিন্তু আমার নিজের একটা প্ল্যানিং আছে যে আমি যদি নিজে কখনো এস্টাবলিশড হই, আমার নিজের একটা ব্যান্ড হবে। এবং সেটা একটু ডিফারেন্ট হবে, কারণ সবাই দেখা যায় ব্যান্ড মানে অন্য কিছু ভাবে, ব্যান্ড মানে একটা পাওয়ারফুল কোনো কিছু একটা। আমি এমন কিছু তৈরি করতে চাই আমার ব্যান্ডের মাধ্যমে, যেটা হচ্ছে মানুষের মানে মনে গেঁথে থাকবে, যে একটা ইউনিক একটা কিছু, যেটা মানুষ বলবে যে না হ্যাঁ ঠিক আছে। এইরকম চমৎকার। এবং অনেক অনেক শুভকামনা থাকছে ভবিষ্যতের কাজগুলোর জন্য। আশা করছি ভালো ভালো কাজ আপনি উপহার দিতে পারবেন। এবং গল্প করতে করতে অনুষ্ঠানের একদমই শেষে চলে এসেছি, তবে গান না শুনে তো বিদায় নেব না। যেহেতু চলচ্চিত্রের কথা বলছিলাম, আমরা চাই আপনি আপনার চলচ্চিত্রে যেই প্লেব্যাকে কাজ করেছেন সব থেকে হিট কোনো একটা গান আমাদেরকে শোনান, আমরা তাহলে বিদায় নিব। আর তার আগে আমি দর্শকের থেকে বিদায় নিয়ে নিব, প্লিজ। প্রিয় দর্শক, আজকের মতো এখানেই শেষ করছি বেলা শেষের আয়োজন। আবারও দেখা হবে নতুন আরেকটি আয়োজনে, নতুন আরেকজন অতিথিকে সাথে নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুন্দর থাকবেন, সুস্থ থাকবেন এবং এসএটিভির পর্দায় চোখ রাখবেন। কোন গানটা শুনবো? আমার ফিল্মের একটি গান, আনরিলিজ ট্র্যাক, এটা করছি। হে হে আহা হে আহা, আমি ভালোবাসি বন্ধু তোমাকে, তুমি আমায় ভালোবাসো কি? আমি ভালোবাসি বন্ধু তোমাকে, তুমি এ কথা জেনে গেছি। বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে, বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে, মনেরই কত কথা বলতে চাই, তোমাকে দেখলে ভুলে যাই। মনেরই কত কথা বলতে চাই, তোমাকে দেখলে ভুলে যাই। মায়াবী চোখে নেশা আমাকে উদাস করে, মায়াবী ঠোঁটের হাসি আমাকে পাগল করে। ও আমি ভালোবাসি বন্ধু তোমাকে, তুমি আমায় ভালোবাসো কি? বন্ধুরে বন্ধুরে ও বন্ধুরে, বন্ধুরে